এই চার বন্ধুর জীবন অভাব অনশনে জর্জরিত, কিন্তু একদিন তারা এমন এক আয়নার খোঁজ পায় যা তাদের দিতে থাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি থেকে শুরু করে সবকিছু। মুহূর্তে তাদের এই দরিদ্র লাইফ পাল্টে সবাই হয়ে ওঠে কারি কারি টাকার মালিক। তবে এই টাকার লোভ তাদের জীবনকে এমন সব ঘটনার সম্মুখীন করে দেয় যাতে করে তাদের বেঁচে থাকাটাই যেন দুষ্কর হয়ে পড়ে। কিভাবে তারা এই আয়না পেল, আর শেষ পর্যন্ত তারা কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হলো, এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম 2018 সালে মুক্তি পাওয়া প্যারালাল মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো আমি সামিয়া আছি তোমাদের সাথে, আর চলো শুরু করি আজকের অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ম্যারিসা নামের একজন বৃদ্ধ মহিলাকে দেখি। ম্যারিসা ঘুমাতে যাওয়ার আগে বসে বসে পুরনো কিছু ছবি দেখছিল। এদিকে তার হাজব্যান্ড তার পাশে শুয়ে শুয়ে গ্রামোফোনে গান শুনছিল। হঠাৎ নিচ থেকে তাদের কুকুরটি ডেকে উঠলে ম্যারিসা যায় কুকুরটিকে খাবার দিতে। তবে আশ্চর্যজনকভাবে কুকুরটির খাবারের পাত্র সম্পূর্ণ ভরাই ছিল। ম্যারিসা কুকুরটির ডাকার কারণ জানতে একটু সামনে এগিয়ে গেলে নিচে একটা ভাঙা ফটো ফ্রেম পড়ে থাকতে দেখে। সে ফটো ফ্রেমটি হাতে নিয়ে দেখতে থাকে, আর তখনই পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে তার দিকে বন্দুক তাক করে। এরপর তাকে পাশের রুমে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করে, তোমার হাজবেন্ড কি ঘুমিয়েছে? ম্যারিসা ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার হাজবেন্ডকে চেনো? লোকটা জবাব দেয়, আমি তাকে খুব ভালো করেই চিনি, তুমি যদি একটু চুপচাপ বসো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। ম্যারিসা ভয়ে ভয়ে একটা চেয়ারে বসলে লোকটা পাশ থেকে একটা বালিশ এনে ম্যারিসার মাথার উপরে রেখে তাকে শুট করে দেয়। এদিকে গ্রামোফোনে মনোযোগ দিয়ে গান শুনতে থাকা ম্যারিসার হাজব্যান্ড এসব টেরও পায় না। অন্যদিকে নিচে লোকটা ম্যারিসাকে মারার পর তার মুখোশ খুললে আমরা দেখি এটা হুবহু ম্যারিসার মতোই দেখতে কেউ একজন। কিন্তু এইটা কিভাবে সম্ভব তা আমরা একটু পরেই জানতে পারবো। ম্যারিসার মতো দেখতে ব্যক্তিটি ম্যারিসার লাশটিকে গাড়িতে লুকিয়ে ফেলে। এরপর নিজে ম্যারিসা সেজে উপরে যায়। ম্যারিসার হাজব্যান্ড খুনাখরেও টের পায় না যে এইটা ম্যারিসা নয়, বরং অন্য কেউ। এই ঘটনার কিছু বছর পার হয়ে যায়। এরপর আমরা ডেভিন এবং নোয়েল নামের দুজন ছেলেকে দেখি। তারা আজ এসেছিল তাদের তৈরি করা মেটারমেড নামের একটা পার্কিং অ্যাপসের প্রেজেন্টেশন দিতে। ডেভিন ও নোয়েল অ্যাপসের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করে। তাদের উপস্থাপনা দেখে সামনে বসা কোম্পানির লোকেরা বেশ ইমপ্রেস হয়। তবে তারা বলে, আমাদের এই অ্যাপসটা 1 সপ্তাহের মধ্যেই চাই, কেননা অন্য জায়গা থেকে আমরা এরকম অ্যাপসের অফার পেয়েছি। তারা আরও কম সময়ে আমাদের এই অ্যাপসটি তৈরি করে দিতে পারবে। তবে তোমাদের উপস্থাপনা ভালো লেগেছে বলে প্রজেক্টটা তোমাদেরকে দিতে চাই। ডেভিন এবং নোয়েল বুঝতে পারে তাদের পুরনো বন্ধু সিড তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে তাদের গ্রুপে আগে সিডও এই কাজে নিয়োজিত ছিল, কিন্তু টাকা কম পাওয়ার অজুহাত দিয়ে সে তাদের গ্রুপ ছেড়ে দেয়। আর এখন তাদের পুরনো আইডিয়াগুলো চুরি করে তাদের আগেই অ্যাপস তৈরি করে বিক্রি করছে। ডেভিন ও নোয়েল খুব রেগে মেগে সিডদের বাড়িতে যায়। তারা সিডকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে সিড বলে তারা এর আগে একসাথে কাজ করত, এর মানে এটা তারও আইডিয়া, সে কিছু চুরি করেনি। যেটা শুনে নোয়েল রেগে গিয়ে সিডকে মারতে যায়, তবে ডেভিন তাকে আটকায়। এরপর আমরা লিনা ও জশকে দেখি। লিনা বসে বসে পেন্টিং করছিল, আর জশ তাকে কোম্পানি দিচ্ছিল। লিনা এবং জশ হচ্ছে ডেভিন ও নোয়েলের বন্ধু। তারা চারজন একসাথেই এই বাড়িতেই থাকে। লিনা জশের অনেক সুন্দর একটা পেন্টিং আঁকে, তবে জশের আর্ট দেখে লিনা হেসে ফেলে। তাদের এই দুষ্টমির মাঝেই জশ বাইরে থেকে কারো কথা শুনলে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। জশ দেখে পাশের বাড়ির ক্যারামেন নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে গুড বাই কিস দিচ্ছে। এটা দেখে জশের মন খারাপ হয়ে যায়, কারণ ক্যারামেনকে সে বেশ পছন্দ করত। তখনই ডেভিন আর নোয়েল বাসায় ফিরে আসে। ডেভিন আর নোয়েলের মনও আজকের ঘটনার জন্য বেশ খারাপ ছিল, তাই রাতে তারা চারজন মিলে একটা বারে যায়। এই বারেই আবার ক্যারামেন কাজ করত। ড্রিঙ্কস সার্ভ করার সময় ক্যারামেন তাদের বলে, তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়িটা কিন্তু ভালো নয়। 2 বছর আগে বাড়ির ভেতর থেকেই একজন বৃদ্ধ মহিলা গায়েব হয়ে গিয়েছিল। এরপর আজ অবধি তাকে খুঁজে পাওয়া যায়নি। এখানে ক্যারামেন মূলত মুভির শুরুতে দেখানো ম্যারিসার কথা বলছিল, তবে স্বাভাবিকভাবেই লিনা বা জশ কেউই তার কথায় পাত্তা দেয় না, বরং তারা চারজন মিলে প্রচুর ড্রিঙ্কস করে।
এবং পাগলামি করতে থাকে। পাগলামির এক পর্যায়ে যশ অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে যায়, আর তখনই মেয়েটার বয়ফ্রেন্ড সেখানে চলে আসলে যশের সাথে মারামারি বেঁধে যায়। ব্যাপারটা আবার বাকিরা সবাই মিলে খুব এনজয় করছিল। এরপর তারা 4 জন বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নোয়েল সবাইকে বলে, আমার মনে হয় আমাদের ডিলটা নেওয়া উচিত, সবাই মিলে কিছু একটা তো আমরা করতেই পারবো। ডেভিন বলে, আমার মনে হয় না আমরা কিছু করতে পারবো, আমি আর এই কাজ করতে চাই না, এই ডিল নিয়ে আমরা ফেইল্ড হব। এটা বলে ডেভিন তার জিনিসপত্র গোছাতে শুরু করে। তবে এই সময়ে তাদের ডেভিনকে অনেক দরকার, তাই নোয়েল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু যশ তখন ডেভিনের ওপর রেগে যায়। সে বলে, আমরা কতগুলো সপ্তাহ এই প্রজেক্টের উপর নষ্ট করেছি, আর এখন এই সময়ে তুমি চলে যেতে চাইছো। নোয়েল গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, তবে যশ রেগে গিয়ে একটি হাতুড়ি দেয়ালে টানানো একটা ছবির উপর ছুঁড়ে মারে। ছবিটা সেখানে পড়ে গেলে লিনা সেটা তুলতে যায়। ছবিটা দেয়ালে টানাতেই যাবে, তখনই সে দেয়ালে একটা ফাঁপা ছিদ্র লক্ষ্য করে। লিনা সেটার মাঝে আঙুল দিয়ে বুঝতে পারে দেয়ালের ওপারে অন্য কোনো রুম আছে, তাই সে যশকে ডাক দেয়। যশও হাত দিয়ে বুঝতে পারে দেয়ালের মাঝখানটা ফাঁপা, তাই সে বাকিদেরকে ডেকে দেয়াল ভাঙতে শুরু করে। দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলে সুড়ঙ্গ দিয়ে তারা বেসমেন্ট টাইপ একটা রুমে এসে পৌঁছায়। এই রুমটা তাদের বাড়ির নিচেই অবস্থিত ছিল, অথচ তারা কেউ এটা বুঝতেও পারেনি। রুমটার প্রতিটা জিনিস আর লাইটিং সিস্টেম খুব অদ্ভুত ধরনের ছিল। লিনা সেখানে ম্যারিসা নামের সেই মহিলাটির ছবি খুঁজে পায়, আর একটা ছবিতে দেখা যায় ম্যারিসা নিজেই নিজের পিছু করছে। ডেভিন তখন একই ধরনের 2টো ম্যাগাজিন বের করে, যেগুলো দুটোই প্রথম এডিশন, তবে এর মধ্যে ছোট কিছু পরিবর্তন রয়েছে। আর নোয়েল সেখানে একটা ক্যামেরা খুঁজে পায়, যেটা দিয়ে এই ঘরের প্রতিটা রুমই খুব ভালোভাবে দেখা যেত। ভিডিওটি এই পর্যন্ত দেখছো, তার মানে নিশ্চয়ই হয়তোবা তোমার ভালো লাগছে, তাই না? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে তোমাদের নতুন কিছু দিতে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে তোলে। আর কথা না বাড়িয়ে ঘটনায় ফিরে যাচ্ছি। এদিকে ডেভিনরা আরও কিছু খোঁজার জন্য একটা আলমারির দরজা খোলে, তবে আলমারিটা পুরনো হবার কারণে দরজাটি ভেঙে পড়ে যায়। আর ডেভিন নিজেকে বাঁচাতে পাশে সরতেই তার হাত গিয়ে পাশে রাখা আয়নায় লাগে। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে আয়নার ভেতরে ডেভিনের হাত ঢুকে যাচ্ছিল। বাকিরা সেখানে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। এরপর লিনা গিয়ে সেই আয়নার ভেতর হাত দেয়, সাথে সাথেই একটা ইলেকট্রোম্যাগনেটিক রিফ্লেকশন হয়ে তার হাতটাও ভিতরে ঢুকে যায়। যশও সাহস করে এবার আয়নার ভেতরে হাত দেয়। নোয়েল গিয়ে আয়নার পেছনটা চেক করে দেখে যে সেখান থেকে লিনাদের হাত বেরিয়েছে কিনা, তবে সে কিছুই দেখতে পায় না। মনে হচ্ছিল এই আয়নাটা যেন অন্য কোনো দুনিয়ার সাথে কানেক্টেড। কিছুক্ষণ পর ডেভিন একটা ফোনে ভিডিও রেকর্ড চালু করে আয়নার অপর পাশে পাঠায়। কয়েক সেকেন্ড রেকর্ডিংয়ের পর ফোনটা এই পাশে নিয়ে আসে। তারা ভিডিওটি অন করে দেখে আয়নার অপর পাশে ঠিক এই রুমের মতোই আরও একটি রুম রয়েছে, তবে এই রুমে বর্তমানে তারা দাঁড়িয়ে থাকলেও সেই রুমে কেউ নেই। যশ এবার সাহস করে আয়নার অপর পাশে চলে যায়। অপর পাশের রুমে গিয়ে সে তার বন্ধুদেরকে ডাকতে ডাকতে বাহিরে বেরিয়ে আসে। যশ তখন দেখতে পায় তাদের বাড়ির সামনে ডেভিন, নোয়েল, লিনা আর সে একসাথে আনন্দ করছে। তবে এইটা কি করে সম্ভব? সে তো এইখানে দাঁড়িয়ে আছে, তাহলে লিনাদের সাথে কে? তাছাড়া লিনাদের দেখে মনেই হচ্ছে না যে একটু আগেই তারা এত বড় একটা জিনিস খুঁজে পেয়েছে। যশ বুঝতে পারে সে হয়তো অন্য কোনো ইউনিভার্সে চলে এসেছে, তাই সে এক মুহূর্ত দেরি না করে সবটা তার ক্যামেরায় রেকর্ড করে। এরপর আবারও সেই রুমে গিয়ে আয়নার এই পাশে চলে আসে। এপাশে লিনা, ডেভিন, নোয়েল সবাই তার জন্য দুশ্চিন্তা করছিল। যশ আসতেই লিনা তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তবে যশ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে কথাই বলতে পারছিল না। সে কোনো মতে বলে, আমি ওপাশে আমাদের মতোই অন্য কাউকে দেখেছি। আমি 15 মিনিট ধরে পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি তারা আমাদের মতোই দেখতে, কিন্তু অন্য কেউ।
এটা শুনে বাকিরা অবাক হয়ে বলে, তুমি এখান থেকে গিয়েছো মাত্র 5 সেকেন্ড হয়েছে। এরপর লিনা এবং জশ দুজনের ফোনেই টাইমার চালু করা হয়। জশ টাইমার চালু করে আবারও অপর পাশে চলে যায়, আর লিনা এপাশ থেকে খেয়াল রাখতে থাকে যে জশ যাবার কত সময় হয়েছে। কয়েক সেকেন্ড পর জশ আবারও ফিরে আসে, আর দেখা যায় জশ সত্যি কথাই বলেছে। জশ সেখানে 30 মিনিট থেকে এসেছে, তবে এটা তাদের দুনিয়ায় মাত্র 10 সেকেন্ড। নোয়েল ব্যাপারটা বোর্ডে এক্সপ্লেন করে বলে, অপর পাশের পৃথিবীতে 3 ঘন্টা, এখানে মাত্র 1 মিনিট। নোয়েল আয়নাটা ম্যাজিক্যাল কিনা জানার জন্য আয়নাটাকে একটু সোজা করে রাখে। দেখা যায় তখন আয়নাটা একটা সাধারণ আয়নায় পরিণত হয়েছে, তবে যখনই আগের পজিশনে রাখে তখনই আয়নাটা আবারও আগের মতো হয়ে যায়। নোয়েল বুঝতে পারে শুধু আয়নাই নয়, এই রুমের প্রতিটা জিনিস এমনভাবে রাখা হয়েছে যে আয়নাটা একটা পোর্টাল হিসেবে কাজ করছে। নোয়েল আর জশ এবার আলাদা আলাদাভাবে আয়নার ভেতরে প্রবেশ করে, তবে নোয়েল গিয়ে অপর পাশে জশকে খুঁজে পায় না, যার ফলে সে আবারও ফিরে আসে। এরপর জশও ফিরে এসে বলে সে অপর পাশে নোয়েলকে দেখেনি। নোয়েল বুঝতে পারে তারা হয়তো দুজনেই অপর পাশে আলাদা আলাদা ইউনিভার্সে চলে গিয়েছিল। এরপর তারা দুজন হাত ধরে আয়নায় প্রবেশ করে এবং এইবার তারা একই ইউনিভার্সে পৌঁছায়। আবার তারা হাত ধরেই নিজেদের ইউনিভার্সে ফিরে আসে। নোয়েল এরপর ব্যাপারটা সবাইকে এক্সপ্লেইন করে। সে বলে, প্রত্যেকবার আয়নায় প্রবেশ করার পর আমরা ভিন্ন ভিন্ন ইউনিভার্সের ভিন্ন ভিন্ন টাইমলাইনে গিয়ে পৌঁছাই, তবে সেখান থেকে ফিরতে চাইলে আমরা এই ইউনিভার্সেই ফিরে আসতে পারি। এই ইউনিভার্স ছাড়া বাকি সবগুলোই প্যারালাল ইউনিভার্স, আর প্রতিটা ইউনিভার্সেই সময় এই ইউনিভার্সের চাইতে অনেক দ্রুত চলে, আর এজন্যেই এই ইউনিভার্সের কয়েক সেকেন্ড অন্য ইউনিভার্সে তার 3 গুণ মিনিটের সমান। তবে আমরা এই ব্যাপারটাকে কিভাবে কাজে লাগাতে পারি? ডেভিন তখন বলে ওঠে, আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। এটা বলেই সে তাদের সেই প্রজেক্টের ডিলটা কনফার্ম করে নেয়। এরপর জশ এবং নোয়েলের প্রয়োজনীয় যাবতীয় জিনিস নিয়ে অন্য ইউনিভার্সে চলে যায়, আর ডেভিন এবং লিনা এই ইউনিভার্স থেকেই তাদের যাবতীয় সাহায্য করতে থাকে। জশ আর নোয়েল যে ইউনিভার্সে গিয়ে তাদের কাজ শুরু করে, সেই ইউনিভার্সের জশ, লিনা, ডেভিন তখন এনজয় করতে ব্যস্ত। কয়েক সপ্তাহ কষ্ট করে প্রজেক্টের কাজ শেষ করে জশ আর নোয়েল তাদের ইউনিভার্সে ফিরে আসে, তবে ডেভিন আর লিনার কাছে এই ইউনিভার্সে মাত্র কয়েক ঘন্টাই কেটেছে। এত তাড়াতাড়ি প্রজেক্টের কাজ শেষ হওয়ায় খুশিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন তারা গিয়ে তাদের প্রজেক্টটা সাবমিট করে দেয়। বিনিময়ে তারা বেশ ভালো অ্যামাউন্টের টাকা পায়। তারা তখন সেখান থেকে সোজা সিডের বাড়িতে যায় এবং সিডকে তাদের সাকসেসের ব্যাপারে জানায়। সিড নিজেও বুঝতে পারছিল না যে এত তাড়াতাড়ি তারা কিভাবে এই প্রজেক্টের কাজ শেষ করলো। যাই হোক, সিডকে কিছুটা টিচ করে তারা 4 জন সেখান থেকে চলে যায়। রাতে তারা আবারও সেই বারে আসে যেখানে ক্যারামেন চাকরি করত। ক্যারামেন তাদের দেখে বলে, কয়েকদিন আগেও তোমাদের খুব নিরাশ লাগছিল, আর আজ তোমরা এত খুশি। নোয়েল বলে, আমরা অপ্রত্যাশিত ভালো কিছু খুঁজে পেয়েছি। অতঃপর তারা কিভাবে অন্য ইউনিভার্স থেকে প্রফিট পেতে পারে সেটা নিয়ে কথা বলতে থাকে। জশ এখানে তাদের আইডিয়া দেয় অন্য ইউনিভার্সে গিয়ে তারা আগেই লটারির উইনিং নাম্বার জেনে আসবে। এরপর এই ইউনিভার্সে এসে তারা সে নাম্বার অনুযায়ী লটারি কিনবে। তবে তার এই বুদ্ধি কাজে দেয় না, কারণ এই ইউনিভার্সে লটারির উইনিং নাম্বার ভিন্ন ছিল। প্রতিটা ইউনিভার্সে লটারির উইনিং নাম্বার ভিন্ন ভিন্ন। তাই নোয়েলের কথা মতো এবার তারা প্রত্যেকটা ইউনিভার্সে গিয়ে ইনভেস্টিগেট করতে থাকে যে এসব ইউনিভার্স থেকে তারা কিভাবে লাভবান হতে পারে। নোয়েল ও লিনা একটা ইউনিভার্সে, জশ ও ডেভিন অন্য একটি ইউনিভার্সে গিয়ে নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন বই, ম্যাগাজিন এসব ঘাটাঘাটি করে, তবে তারা তেমন কিছু খুঁজে পায় না। এরপর তারা সবাই মিলে অন্যান্য ইউনিভার্সে গিয়ে নিজেদের কপিদের থেকে টাকা চুরি করতে শুরু করে, আর সেই টাকা দিয়ে তারা নিজেদের মতো খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সহ আরও অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র কেনাকাটা করতে থাকে। এভাবেই ধীরে ধীরে তাদের ব্যাংক ব্যালেন্সও বাড়তে শুরু করে। অর্থাৎ তারা সকলেই প্যারালাল ইউনিভার্সগুলোর পুরোপুরি ফায়দা উঠাচ্ছিল। অতঃপর একদিন লিনা বেসমেন্টে ম্যারিসার লেখা কিছু ডায়েরি খুঁজে পায়, যেগুলো পড়ে সে জানতে পারে ম্যারিসা তার হাজব্যান্ডের মৃত্যুর পর অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়েছিল, আর একা থাকতে থাকতে একদিন সে তাদের মতোই এই অদ্ভুত আয়নাটা ডিসকভার করে।
এরপর ম্যারিসা যখন প্যারালাল ইউনিভার্সের ব্যাপারটা বুঝতে পারে তখন সে ভিন্ন ভিন্ন ইউনিভার্সে গিয়ে তার হাজব্যান্ডের খোঁজ করতে থাকে, কেননা সে বুঝতে পেরেছিল প্রত্যেকটা ইউনিভার্সেই সময়, কাল ও ঘটনা কিছুটা পার্থক্য রয়েছে, তাই কোনো না কোনো ইউনিভার্সে তার হাজব্যান্ড অবশ্যই জীবিত রয়েছে। ম্যারিসা অনেক খোঁজাখুঁজির পর একটা ইউনিভার্সে তার হাজব্যান্ডকে খুঁজে পায়, আর এভাবেই সে সেখানেই থেকে যায়। অর্থাৎ মুভির প্রথমেই আমরা যেই সিনটি দেখেছিলাম, লিনার কাছে ব্যাপারটা বেশ রোম্যান্টিক লাগে, তাই সে এটা ডেভিনের সাথেও শেয়ার করে। তবে ডেভিন সবটা শুনে কেন যেন আনমনে হয়ে যায়। এদিকে যশ আর নোয়েল অন্যান্য ইউনিভার্সে গিয়ে অদ্ভুত সব কাজ কারবার করতে থাকে, এমনকি কোনো এক ইউনিভার্সে গিয়ে দেখে তারা অনেক ধনী, তাই তারা সেই ইউনিভার্সে অনেকগুলো টাকা আগুনে পুড়িয়ে দেয়। যশ অন্য একটা ইউনিভার্স থেকে একটা গানও চুরি করে এনেছিল, আর সে সেটা দিয়ে শুটিং প্র্যাকটিস করতে গিয়ে তারা একটা বই খুঁজে পায়। বইটি একজন মিলিয়নিয়ার সম্পর্কে লেখা ছিল, তবে তাদের ইউনিভার্সে সেই লোকটি এখনো মিলিয়নিয়ার হয়ে উঠতে পারেনি। তখনই তারা বুঝতে পারে অন্য ইউনিভার্স থেকে ক্রিয়েটিভ মানুষের আইডিয়া চুরি করে তাদের ইউনিভার্সে সেগুলো কাজে লাগালে তারাও খ্যাতি অর্জন করতে পারবে, তাই তারা এসে বইটা লিনাকে দেখায়। লিনাও তাদের কথায় সায় দেয়। এরপর তারা অন্যান্য ইউনিভার্সে গিয়ে সেই সব জিনিস খুঁজে বের করে যেসব এখনো তাদের ইউনিভার্সে সংগঠিত হয়নি। তবে ডেভিন তাদের এই কাজে একমত ছিল না। অন্যের ক্রিয়েটিভিটি চুরি করা কখনোই নিজের কৃতিত্ব হতে পারে না, কিন্তু বাকিরা তার কথায় ভ্রুক্ষেপ করছে না দেখে ডেভিন সেখান থেকে চলে যায় আর তার বাবার ব্যাপারে সার্চ করে। আসলে ডেভিনের বাবা একজন সফল বিজনেসম্যান ছিলেন, তবে বিজনেসে লস হওয়ায় এবং অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়ার কারণে তার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। ডেভিন সার্চ করে দেখে এই ইউনিভার্সেও তার বাবা আত্মহত্যা করেছে, তবে সে তার আশা হারায় না এবং বিভিন্ন ইউনিভার্সে তার বাবাকে খুঁজতে শুরু করে। এদিকে লিনা অন্য ইউনিভার্সে কিছু ইউনিক পেইন্টিং খুঁজে পায়, আর সে সেগুলো তার ইউনিভার্সে কপি করার কথা ভাবে। এভাবে নোয়েল অন্য ইউনিভার্সের সফল ব্যক্তিবর্গের সাথে দেখা করে ম্যাগাজিন ছাপানোর কথা বলে তাদের থেকে বিভিন্ন বিজনেস আর টেকনোলজি আইডিয়া নিয়ে নেয়। এদিকে যশও অন্য ইউনিভার্স থেকে আইডিয়া নিয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি নিয়ে নেয়। ডেভিন বাদে বাকি 3 জন ভালোই সফলতা লাভ করে। বিশেষ করে লিনা আর নোয়েল অনেক বিখ্যাত হয়ে ওঠে। এই সাকসেসের কারণে তারা তাদের বাসায় একটা পার্টি রাখে। পার্টিতে সবাই তাদের অনেক প্রশংসা করে। তারা সিডকেও পার্টিতে ইনভাইট করেছিল, তবে সিড সেখানে এসে তাদের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বলে, এখানে সবাই জানে তোমরা এক একজন লুজার, কিভাবে তোমরা এত তাড়াতাড়ি সাকসেস হয়ে গেলে। স্পেশালি নোয়েলকে বলে, তুমি তো পুরো একটা ডাম্প ছিলে, কিন্তু কিভাবে এত ভালো কিছু আবিষ্কার করতে পারলে। তোমরা কেবলমাত্র একটা পার্কিং অ্যাপস তৈরি করতে হিমশিম খাচ্ছিলে, আর এখন এত কিছু কিভাবে সম্ভব। সিড আরও অনেক উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। পার্টি শেষে নোয়েল এই ব্যাপারটা নিয়ে বেশ আপসেট ছিল, আর তার সিডের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। তাই সে ডেভিনকে নিয়ে অন্য ইউনিভার্সে সিডের বাড়িতে যায়। ডেভিন ভেবেছিল নোয়েল হয়তো সিডকে অপমান করতে এখানে এসেছে, তবে নোয়েল সেখানে গিয়েই সিডের বাড়িতে ভাঙচুর করে, এমনকি সিডকে মারধরও করে। অন্য ইউনিভার্সের সিড তার এমনটা করার কারণ কিছুতেই বুঝতে পারছিল না, তবে ডেভিন নোয়েলের এমন রূপ দেখে বেশ বিভ্রান্ত হয়। রাতে ডেভিনকে আপসেট দেখে যশ তার কাছে আসে। যশ কথায় কথায় ডেভিনের মন ভালো করার চেষ্টা করে, আর সে বলে, আমি ক্যারামেনকে ডেট করতে চাই। ডেভিন বলে, ক্যারামেনের তো অলরেডি বয়ফ্রেন্ড আছে। যশ বলে, তাতে কি, আমি অন্য ইউনিভার্সে গিয়ে ক্যারামেনের সাথে টাইম স্পেন্ড করতে চাই, আর তুমিও চলো আমার সাথে। যশ এরপর ডেভিনকে নিয়ে অন্য ইউনিভার্সের ক্যারামেনের বাড়িতে যায়। সেখানে ডেভিন অন্য রুমে বসে তার বাবার ব্যাপারে সার্চ করছিল, আর যশ ও ক্যারামেন রুমে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। কিন্তু তখনই সেখানে ক্যারামেনের বয়ফ্রেন্ড উপস্থিত হয়। সে তখন অনেক ড্রাঙ্ক ছিল, আর যশ ও ক্যারামেনকে এই অবস্থায় দেখে সে রেগে যশকে গুলি করে দেয়। ডেভিন গুলির আওয়াজ শুনে যশের কাছে ছুটে যায়, আর এক মুহূর্ত দেরি না করে যশকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসে। যশের শরীর থেকে তখন অনেক রক্তক্ষরণ হচ্ছিল। ডেভিন চিৎকার করে বাকিদেরকে ডাকতে থাকে। লিনা যশের এই অবস্থা দেখে প্রচণ্ড কাঁদতে থাকে, আর নোয়েল যায় অ্যাম্বুলেন্সকে কল করতে। তবে কল করার আগেই যশ সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মুহূর্তের মাঝে যে তাদের সাথে কি হয়ে গেল তারা বুঝতেই পারছিল না। লিনা নোয়েলকে বলে পুলিশের কাছে কল করতে, তবে নোয়েল বলে পুলিশকে কল করলে তারাই মার্ডার কেসে ফেসে যাবে, কেননা এই ইউনিভার্সে ক্যারামেনের বয়ফ্রেন্ড জশকে চিনতও না। তাছাড়া এই ইউনিভার্সের ক্যারামেনের কাছে জশ যায়ওনি, এবং যে বুলেট জশের গায়ে লেগেছে তা এই ইউনিভার্সে হয়তো এক্সিস্টই করে না। তাই তারা কিছুতেই পুলিশকে ইনফর্ম করতে পারবে না। এর থেকে ভালো হবে তারা অন্য ইউনিভার্স থেকে একটা জশকে কিডন্যাপ করে আনবে, যাতে এই ইউনিভার্সের কারোই কিছু সন্দেহ না হয়। তবে দেখা যায় ডেভিন এই প্ল্যানে রাজি হয় না, কিন্তু লিনা কিছুক্ষণ চিন্তাভাবনা করে পরিশেষে সম্মতি জানায়। তাই বাধ্য হয়ে ডেভিনকেও তাদের সাথে যেতে হয়। এভাবেই তারা অন্য ইউনিভার্স থেকে একজন জশকে অজ্ঞান করে নিজেদের ইউনিভার্সে নিয়ে আসে। অতঃপর জশ জেগে ওঠার পর লিনা আর নোয়েল তার সাথে এমন আচরণ করতে থাকে যেন কিছুই হয়নি, সে এই ইউনিভার্সেই এক্সিস্ট করত। তবে জশের কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। তাছাড়া ডেভিন এসব কারণে বেশ চুপচাপ হয়ে গিয়েছিল। রাতে লিনা ডেভিনের কাছে আসে তার জন্য খাবার নিয়ে। ডেভিন তখন বসে বসে তার আর জশের ছবি দেখছিল। লিনা জশকে বলে, মন খারাপ করো না, আমরা তো জশকে নিয়েই এসেছি। ডেভিন তখন বলে ওঠে, তাহলে কি নিয়ে মন খারাপ করব? তুমি তোমার কপি করা আর্টের রহস্য রক্ষা করার জন্য নিজের ফ্রেন্ডের মৃত্যুকেও স্বাভাবিকভাবে নিয়েছো। উত্তরে লিনা বলে, আমি নিজে এঁকেছি ওগুলো, আর জশ তো আমারও বন্ধু ছিল। ডেভিন রেগে বলে, তাহলে তোমার ফ্রেন্ড মারা যাওয়ায় তুমি তার জন্য কি করেছো? লিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ডেভিনেরও বেশ মন খারাপ লাগছিল, তাই সে অন্য ইউনিভার্সে চলে যায় তার বাবার ব্যাপারে খোঁজ নিতে। এত কিছুর পরেও নোয়েলের উপর এইসব ব্যাপার যেন কোনো ইফেক্টই ফেলে না। সে তার নতুন প্রজেক্ট নিয়ে বেশ এক্সাইটেড ছিল, এবং সে টাকার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছিল। এদিকে জশ অফিসে এসেও তার কাছে সবকিছু অদ্ভুত লাগছে। সে এই কোম্পানিতে কবে চাকরি নিল আর কবে সে এত ভালো ভালো কাজ করলো তা সে নিজেও বুঝতে পারছিল না। তার ম্যানেজার এসে তার সাথে আগে ঘটে যাওয়া কিছু ব্যাপারে কথা বললে তার কাছে সবকিছু আরো অদ্ভুত লাগতে থাকে। এদিকে নোয়েল অন্য একটা ইউনিভার্সে গিয়ে সেই ইউনিভার্সের নোয়েলের সামনেই পড়ে যাচ্ছিল, তবে সে একটা গাছের আড়ালে নিজেকে কোনো মতে লুকিয়ে নেয়। এদিকে রাতে ডেভিন লিনার কাছে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। লিনা তাকে জিজ্ঞেস করে, তুমি তো অন্য অন্য ইউনিভার্সে গিয়ে তোমার বাবাকে খুঁজছিলে। উত্তরে ডেভিন বলে, আমি তাকে খুঁজে পাইনি। আমি যখন ছোট ছিলাম আমার বাবার ডাউনফলের কথা নিউজ পেপারে ছাপানো হয়েছিল, যার কারণে আমার বন্ধুরা আমাকে বুলি করত। আর একদিন আমি এটা নিয়ে বাবাকে অনেক কথা শুনিয়েছিলাম, আর সেদিনই স্কুল থেকে এসে দেখি আমার বাবা সুইসাইড করেছে। আমি শুধু একটাবার তার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে চাই, এজন্যই আমি আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি। এরপর আমরা জশকে দেখি। জশ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করছিল। এবার তার সন্দেহ যেন আরো বেড়ে যায়, কারণ সেখানে সে এমন সব মানুষের সাথে ছবি দেখে যাদের সে চিনতই না। আবার ডেভিনের সাথে তার এমন একটা জায়গায় ছবি দেখে যেখানে সে এখনো যায়নি। জশের সন্দেহ হয় যে সে হয়তো অন্য কোনো পৃথিবীতে বিলং করত। এদিকে নোয়েল লিনার কাছে এসে তার নতুন একটা টেকনোলজি দেখায়। এরপর সে লিনাকে জানায় সে লিনাকে পছন্দ করে। তার কথার দ্বারা এখানে আমরা এটাও বুঝতে পারি নোয়েল আসলে ডেভিনকে খুব একটা পছন্দ করত না। ডেভিন আবারও তার বাবার খোঁজে অন্য একটা ইউনিভার্সে যায়, আর সেখানে সে এইবার ফাইনালি তার বাবাকে জীবিত খুঁজে পায়। আসলে এই ইউনিভার্সে তার বাবা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, তবে সময় মতো তাকে তাদের হাউসকিপার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আর এখন ডেভিনের বাবা ঋণের দায়ে জেলে রয়েছে। ডেভিন এক মুহূর্ত দেরি না করে তার বাবার সাথে দেখা করতে জেলখানায় যায়, আর সে তার বাবাকে সরি বলে অনেক কান্না করে। তার বাবাও তাকে ক্ষমা করে দেয়। এই কথাটা লিনাকে জানাতে ডেভিন লিনার আর্ট এক্সিবিশনে যায়, যেখানে নীলার কপি করা অনেক পেন্টিং এর মাঝে তার নিজের আঁকা একটা পেন্টিং ছিল। কপি করা পেন্টিংগুলোকে বেশি অ্যাডমায়ার করছিল। তার আঁকা পেন্টিংটার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। লিনা এসব দেখে খুব আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করে বসে, আর এরপর সে সেখানে থাকা বাকিদের সাথে উইয়ার্ড ব্যবহার করতে শুরু করে। তবে ডেভিন তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। ডেভিন লিনাকে
বলে তুমি নিজেও জানো না তোমার নিজের আর্ট কত সুন্দর, হয়তো সেগুলো ইউনিক নয়, তবে তুমি সেইগুলো নিয়েই খুশি থাকতে। তখন আমি তোমার ফার্স্ট গ্যালারির শোতেও গিয়েছিলাম, তুমি জানো না সেটা আজকের এই এক্সিবিশনের চাইতে কতটা ভালো ছিল। এরপর সে তার মানিব্যাগ থেকে লিনার গ্যালারি শোয়ের একটা ছবি বের করে দেখায়। লিনা বলে তুমি এখনো এটা নিজের মানিব্যাগে রেখেছো? ডেভিন বলে হ্যাঁ, কারণ লিনা আমি তোমাকে পছন্দ করি। এরপর তারা প্রথমবারের মতো একে অপরকে কিস করে, কারণ লিনাও ডেভিনকে পছন্দ করত। এভাবেই তারা একে অপরের অনেক কাছে চলে আসে। আর এরপর ডেভিন লিনাকে বলে আমার কাছে নোয়েলকে বেশ সন্দেহজনক লাগছে, সে 24 ঘন্টা রেস্ট না নিয়ে কিভাবে কাজ করছে। সে হয়তো অন্য ইউনিভার্সের কোনো নোয়েলকে এখানে ইনভলভ করেছে। কোনো কিছু পাওয়ার লোভ অনেক খারাপ। তুমি কি জানো ম্যারিসা নামের সেই মহিলা অন্য ইউনিভার্সে গিয়ে নিজের ভার্সনকেই খুন করেছে? সুতরাং তুমি নোয়েলের উপর খেয়াল রেখো। লিনা বলে আমি তার সাথে কথা বলবো এই ব্যাপারে। এরপর তারা আবারও একে অপরকে কিস করে, তবে তারা জানেও না যে নোয়েল ক্যামেরা দিয়ে তাদের উপর নজর রাখছিল। সকালে লিনার ঘুম ভাঙলে সে তার পাশে একটা চিঠি রাখা দেখে, যেখানে ডেভিন লিখেছে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি ঠিক সময়ে আবারও ফিরে আসব। ব্যাপারটা লিনার কাছে অদ্ভুত লাগে। সে নোয়েলকে এই কথা জানালে সে বলে ডেভিন এমনই, সে আবার ফিরেও আসবে, তুমি এত চিন্তা করো না। এখানে নোয়েল আবারও লিনাকে বলে সে তাকে ভালোবাসে, তবে লিনা তার কথা হেসে উড়িয়ে দেয়। নোয়েলের কথাবার্তা কিছুটা অদ্ভুত লাগে লিনার কাছে। লিনা এসব নিয়ে নোয়েলের সাথে কথা বলছিল, ঠিক তখনই তার কাছে যশের কল আসে। যশ তাকে দ্রুত রেস্টুরেন্টে দেখা করতে বলে। লিনা যশের সাথে দেখা করলে যশ বলে আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছে, কিছু তো গড়বড় অবশ্যই আছে, আমি হয়তো এখানকার কেউ না। লিনা ব্যাপারটা ডাইভার্ট করার জন্য বলে তুমি হয়তো জব নিয়ে অনেক বেশি স্ট্রেস নিচ্ছ, এজন্য এমনটা হচ্ছে। তবে বেচারা যশ আবারও আপসেট ইমোশনাল হয়ে তার ব্যাপারগুলো এক্সপ্লেন করতে থাকে। লিনা তার এমন অবস্থা দেখে বেশ কষ্ট পায়। বাড়িতে এসেই সে নোয়েলকে বলে তুমি বলেছিলে সবকিছু ঠিক হয়ে যাবে, তবে এখন যশ মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছে, তুমি একটা মানুষের জীবন কেন নষ্ট করলে? নোয়েল বলে আমি একা করিনি, আমরা করেছি, আর সে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিতে পারবে। তবে লিনা চাইছিল না যশ এভাবে সাফার করুক, তাই এটা নিয়ে তার নোয়েলের সাথে কথা কাটাকাটি হয়। এবার লিনারও নোয়েলের ওপর সন্দেহ হতে থাকে, তাই সে ক্যামেরা দিয়ে নোয়েলের উপরেই নজর রাখতে থাকে। লিনা তখন দেখে নোয়েল একটা ফোন ভেঙে ডাস্টবিনে ফেলেছে। অতঃপর নোয়েল সেখান থেকে চলে যাওয়ার পর লিনা ফোনটা তুলে তার মেমোরি রিকভার করে। এরপর সে সেই ফোন থেকে শহরের দূরে একটা লোকেশন পায়। লিনা তার গাড়ি নিয়ে সেখানে গেলে ডেভিনকে দেখতে পায়। ডেভিনের সাথে সে কথা বলতে চাইলে ডেভিন কেন যেন তাকে ইগনোর করতে থাকে, তবে লিনা তার সাথে একজন বন্ধু হিসেবে একটু কথা বলতে চায়। লিনা দেখে ডেভিন তার ব্যাগ পাসপোর্ট রেডি করছে অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য। লিনা বলে তুমি আমাকে না বলে এখান থেকে কিভাবে যাওয়ার কথা ভাবলে? তুমি কি জানো আমার সাথে কি কি হচ্ছে? ডেভিন বলে আমি কিছু জানতে চাই না, নোয়েল আমাকে তোমার আর তার সম্পর্কের ব্যাপারে সব বলেছে। লিনা বলে সে মিথ্যে কথা বলেছে, আমি তো তোমাকে পছন্দ করি, ইভেন কাল রাতে আমরা ইন্টিমেটও হয়েছি। ডেভিন হেসে বলে আমি তোমার সাথে ইন্টিমেট হলে সেটা অবশ্যই আমার মনে থাকতো, এমন কিছুই আমাদের মাঝে হয়নি। লিনা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সে বুঝে যায় এটা এই ইউনিভার্সের ডেভিন না, নোয়েল হয়তো ডেভিনকে মেরে অন্য ইউনিভার্স থেকে একে নিয়ে এসেছে। লিনা ডেভিনকে বলে তুমি একটু আমাকে বিশ্বাস করো, তুমি যে লিনাকে চেনো সেটা আমি না, আর আমি যে ডেভিনকে চিনি সেটাও তুমি না। ডেভিন আমাকে লাস্ট নাইটে এই গ্যালারি শো এর ছবিটা দিয়েছিল, তুমি কি চিনতে পারছো এটা? ডেভিন এইবার সেই ছবিটির দিকেই তাকিয়ে থাকে, তবে লিনা কি করবে বুঝতে না পেরে আবার দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডেভিনও কোথাও না কোথাও রিয়েলাইজ করে যে কিছু একটা গড়বড় তো অবশ্যই রয়েছে। অন্যদিকে আমরা যশকে দেখি। যশ তার সন্দেহ দূর করতে বাড়িতে এসে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, আর দেখতে দেখতেই সে বেসমেন্টে সেই রুমে চলে যায় যেখানে আয়নাটা রাখা ছিল। তখনই সে আয়নার ভেতর থেকে নোয়েলকে বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে যায়। সে নোয়েলকে এই ব্যাপার নিয়ে প্রশ্ন করতে থাকলে এক পর্যায়ে নোয়েল তার উপর অ্যাটাক করে বসে।
আর যশ বাধ্য হয়েই নোয়েলের গায়ে শুট করে দেয়। তবে যশ তখনও চাইছিল নোয়েলকে বাঁচাতে আর তার কাছ থেকে সবটা জানতে। তখনই আয়নার ভেতর থেকে আসল নোয়েল বেরিয়ে আসে। তার মানে ডেভিনের ধারণাই ঠিক, নোয়েল অন্য ইউনিভার্সের একটা নোয়েলকে তার কাজে ইনভলভ করেছে, আর সেই নোয়েলও এখন এই আয়না সম্পর্কে সবকিছু জানত। আসল নোয়েলকে দেখে যশ এইবার আরো বেশি ঘাবড়ে যায়, কারণ সে বুঝে উঠতেই পারছিল না তার সামনে দুটো নোয়েল কিভাবে এলো। কোনো কথা না বলে যশ ও তার কপি নোয়েলকে সেখানেই মেরে ফেলে। তখনই সেখানে লিনা চলে আসে। এসব দেখে লিনা পুরোপুরি ঘাবড়ে যায়। তবে নোয়েল তাকে বলে, আমি এসব করতে বাধ্য হয়েছি, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি লিনা। লিনা কোনো কথা না বলে শুধু কাঁদতে থাকে। নোয়েল তার ফোন থেকে কিছু ছবি বের করে লিনাকে দেখিয়ে বলে অন্য ইউনিভার্সে সে লিনার সাথে অনেক প্রাইভেট টাইম স্পেন্ড করেছে, তবে সে লিনাকে এই ইউনিভার্সেও চায়। সে লিনার কাছাকাছি আসার চেষ্টা করলে লিনা তাকে মেরে তার দিকে গান তাক করে, তবে লিনা তাকে শুট করতে পারে না। তাই সে দৌড়ে পালানোর চেষ্টা করলে দেখে ডেভিন অলরেডি মেইন দরজা লক করে রেখেছে। লিনা এরপর দৌড়ে অন্য ইউনিভার্সে চলে যাওয়ার চেষ্টা করে, তবে তখনই নোয়েল এসে তাকে আয়না থেকে বের করে আনে। নোয়েল লিনার সাথে জোর জবরদস্তি করছিল, তখনই সেখানে ডেভিন এসে নোয়েলের দিকে গান তাক করে। নোয়েল তখনও লিনাকে না ছাড়লে ডেভিন তার বুকে গুলি করে দেয়। নোয়েল এবার লিনাকে ছেড়ে আয়নার দিকে অন্য ইউনিভার্সে চলে যায়। অতঃপর নোয়েল সেখানে নিজেকে কিছুটা সুস্থ করে গান নিয়ে আবারও ফিরে আসতে নেয়, আর তখনই লিনা পা দিয়ে আয়নাটা সোজা করে দেয়। আর আমরা আগেই দেখেছি এই আয়নার পজিশন চেঞ্জ করলে সেটা আর পোর্টাল হিসেবে কাজ করে না, যার ফলে নোয়েল দুই ইউনিভার্সের মাঝে কাটা পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। লিনা তখন ডেভিনকে জিজ্ঞেস করে সে এই জায়গার কথা কিভাবে জানলো। ডেভিন তখন লিনাকে এই ইউনিভার্সের ডেভিনের রেখে যাওয়া একটা ভিডিও দেখে। নিজের ভালোবাসার মানুষের রেখে যাওয়া শেষ ভিডিওটি দেখে লিনা কান্নায় ভেঙে পড়ে। আর এরপর ডেভিন আর লিনা মিলে অবশেষে এই আয়নাটিকে সেখানেই ধ্বংস করে ফেলে। এই কিছুদিন পর লিনা আর ডেভিন অন্য একটি শহরে গিয়ে বসবাস করতে শুরু করে। একদিন তারা একসাথে রোড ট্রিপে বের হয়। পথে তারা টুকটাক জিনিস কিনতে একটা গ্রোসারি শপের সামনে দাঁড়ায়। ডেভিন গাড়িতেই বসে থাকে আর লিনা যায় শপের ভেতরে। লিনা শপের ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকালে সেখানে হঠাৎ আলোর রিফ্লেক্ট হয়, ঠিক যেমনটা আয়না থেকে যাওয়া আসা করার সময় হতো। আর এরপর লিনা বাইরে বেরিয়ে আসে। তার মানে কি এখনো কোনো পোর্টাল রয়েছে অন্য ইউনিভার্সে যাওয়ার, নাকি ব্যাপারটা লিনার মনের ভুল? এই রহস্যের মাঝেই আজকের এই অদ্ভুত সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।